আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের আলোকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব 54 পৃষ্ঠা থেকে 59 পৃষ্ঠার যে তোমাদের কাজগুলো আছে, কাজগুলোর সমাধান ইবনে বতুতার ভ্রমণ। চলো তাহলে ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না। তাহলে দেখো, পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদের তথ্যমূলক লেখা 3.3.1 তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য। যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে তথ্যমূলক লেখা বলা যায়, সেসব বৈশিষ্ট্যের মধ্য থেকে 3টি বৈশিষ্ট্য নিচে লেখো এবং লেখার পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তাহলে আমরা একটু এর উত্তরটা আমরা দেখে আসি। তোমরা এখান থেকে দেখে দেখে তোমাদের বইয়ে লিখে ফেলো, কারণ তোমাদের খুব শীঘ্রই তোমাদের যে স্কুলে কিন্তু এগুলো অবশ্যই দেখাতে হবে। তাহলে আমরা নমুনা উত্তর দিচ্ছি, তোমাকে হুবহু এটাই লিখতে হবে, বিষয়টা এমন না, তোমরা তোমাদের মতো করে এখান থেকে লিখে নিবে। তাহলে 3টি বৈশিষ্ট্য দেখো। নমুনা উত্তর: যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে তথ্যমূলক লেখা বলা যায়, তার মধ্যে থেকে 3টি বৈশিষ্ট্য হলো তথ্যমূলক লেখার বিভিন্ন বিষয়ে নানা তথ্য উপস্থাপন করা হয়। 2 নম্বর হতে পারে তথ্যমূলক লেখার শিরোনাম অনুসারে প্রয়োজনীয় তথ্য সংযোজন করতে হয়। 3 নম্বর হচ্ছে তথ্যমূলক লেখার তথ্যকে স্পষ্ট করতে ছবি, ছক, সারণী ইত্যাদি ব্যবহার করে ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলো সাজাতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা 3.2.3 পরে কি বুঝলাম, অর্থাৎ ইবনে বতুতা, এই যে গল্পটা ইবনে বতুতা ভ্রমণ রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তোমার একজন সহপাঠীর সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর দাও। 1 ক, এই রচনায় ইবনে বতুতাকে কী ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে? খ নাম্বার আছে, কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেননি, কী কারণে ইবনে বতুতা স্থির থাকতে পারেননি বলে তুমি মনে করো? আর গ নাম্বার হচ্ছে, দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা, ইচ্ছা বা মতামত থাকলে তা উল্লেখ করো। তাহলে আমরা 18 নম্বর পৃষ্ঠার যে 3টে আছে, আমরা এখন উত্তরগুলো একটু দেখি। নমুনা উত্তর দেখো, ইবনে বতুতা ভ্রমণ রচনার ভিত্তিতে প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো। ক, এই রচনায় ইবনে বতুতাকে কী ধরনের ব্যক্তিকে উপস্থাপন করা হয়েছে? উত্তর হবে, এই রচনায় ইবনে বতুতাকে একজন পর্যটক হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি একজন মুসলমান পর্যটক হিসেবে 22 বছর বয়সে হজ করার উদ্দেশ্যে জন্মভূমি থেকে রওনা হন এবং পর্যটক হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরতে থাকেন। এভাবে প্রায় 25 বছর বিদেশ ভ্রমণ করেন। এরপর দেশে ফিরে তিনি স্থির থাকতে পারেননি, আবার সুদান ভ্রমণে বের হন। তিনি এই পর্যটক জীবনে 4বার হজ সম্পন্ন করেন। তিনি মোট 28 বছরে 95,000 মাইল পথ পর্যটন করেন। ইবনে বতুতার ভ্রমণ রচনায় ইবনে বতুতাকে নিরলস একজন ভ্রমণ পিপাসু হিসেবে উপস্থাপন করা হয়েছে। খ নাম্বার, কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেননি, কী কারণে ইবনে বতুতা স্থির থাকতে পারেননি বলে মনে করো? ইবনে বতুতা ছিলেন জ্ঞান পিপাসু পর্যটক। সেই জ্ঞান পিপাসা মেটানোর অন্যতম প্রধান উপায় হলো ভ্রমণ বা পর্যটন। তাই তিনি ভ্রমণ পিপাসু হয়ে ওঠেন। অন্য দেশ, সংস্কৃতি, জাতি সম্পর্কে তার কৌতূহলে তাকে ভ্রমণে উদ্বুদ্ধ করত। সেই কৌতূহল, জ্ঞান, ভ্রমণ পিপাসায় তিনি কাতর থাকতেন বলেই দীর্ঘ 25 বছর পর দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেননি। আবার তিনি সুদান ভ্রমণে বের হন এবং এ কারণে তিনি সুদীর্ঘ 28 বছরে 95,000 মাইল পথ পর্যটন করেছেন। গ নাম্বার, দেশে ফিরে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা, ইচ্ছা বা মতামত থাকলে তা উল্লেখ করো। উত্তর, দেশে ভ্রমণের অভিজ্ঞতা আছে আমার। আমি বাবা মায়ের সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেছি। তোমাদের যে কক্সবাজার সমুদ্র সৈকতে দিতে হবে বিষয়টা কিন্তু এমন না, তোমার নিজের অভিজ্ঞতাকে তুমি চাইলে সিলেটের জাফলং দিতে পারো, বরিশালের কুয়াকাটা দিয়ে পটুয়াখালীর কুয়াকাটা দিতে পারো, তুমি তোমার মতো করে একটা দিবা। ক্লিয়ার? আচ্ছা, আমরা ঢাকা থেকে যেহেতু কক্সবাজার গেছে, তাহলে বলতেছে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রামে গিয়েছি। সেখানে আমার ছোটো মামার বাসায় থেকে পরদিন মামার গাড়িতে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছি। যাওয়ার পথে কয়েকটি দর্শনীয় স্থান চোখে পড়েছে। সেখান থেকে আমরা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে গিয়েছি। কক্সবাজার থেকে ফেরার দিন আমরা সেখানকার আদিবাসীদের তৈরি হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র কিনেছি। আমার বিশ্বভ্রমণের ইচ্ছেও আছে। আমি বড় হয়ে সমগ্র পৃথিবী ঘুরে দেখতে চাই। বিভিন্ন দেশ, জাতি ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা,
তারপরে আমরা দেখো 3.3.3 লেখা নিয়ে মতামত। ইবনে বতুতা ভ্রমণ রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে নিচে এগুলো ছকে লেখো। কাজ শেষ হলে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে একটি নমুনা দেওয়া হলো, অর্থাৎ একটি করে উত্তর করে দেওয়া আছে। দেখো ইবনে বতুতা ভ্রমণ রচনা, তাহলে আমরা একটু শিরোনামটা সরাসরি একটু করবো। আরেকটা আছে 3.3.4 কেন তথ্যমূলক লেখা, অর্থাৎ ইবনে বতুতার ভ্রমণ শিরোনামটি রচনাটি কেন তথ্যমূলক লেখা, এই দুটোর ব্যাখ্যা আমরা এখন জানবো। দেখো তাহলে আমরা আগে ওটা পড়ি। ইবনে বতুতার ভ্রমণ রচনায় যা আছে আর আমার জিজ্ঞাসা ও মতামত, অর্থাৎ তোমাদের যে এই প্রশ্নের উত্তরটা, এই ছকের উত্তরটা আমরা এখন শিখবো, অর্থাৎ এই ছকের উত্তরটা। তাহলে 1, ইবনে বতুতা মরক্কোর তানজাহ শহরের 1304 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আচ্ছা, এবার আমার জিজ্ঞাসা ও মতামত হচ্ছে মরক্কো কোথায় তা মানচিত্রে দেখতে হবে। আচ্ছা, 2 নাম্বার, ইবনে বতুতা ভূমধ্যসাগরের তীরস্থ আফ্রিকার প্রধান শহরগুলি ভ্রমণ করে শেষে মিশরে উপস্থিত হন। আমার প্রশ্ন ও জিজ্ঞাসা মতামত হচ্ছে মিশর ও ভূমধ্যসাগরের অবস্থান মানচিত্রে চিহ্নিত করতে হবে। 3, ইবনে বতুতা 1347 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে আরবের জাফর শহরে উপস্থিত হন। মানচিত্রে আরব দেশটির অবস্থান চিহ্নিত করতে হবে। 4, সেখান থেকে জাহাজে রওনা হওয়ায় 43 দিন পরে বাংলাদেশের সপ্তগ্রাম বন্দরে উপস্থিত হলেন। পরে সেখান থেকে সোনারগাঁয়ে উপস্থিত হন। 1346 থেকে 47 খ্রিস্টাব্দে ইবনে বতুতা বাংলায় এসেছিলেন। আচ্ছা, তাহলে আমার জিজ্ঞাসা বা মতামত হচ্ছে ইবনে বতুতা যে বাংলায় এসেছিলেন তার কোনো নির্দেশন আছে কিনা জানতে হবে। তিনি বাংলায় এসেছিলেন জেনে ভালো লেগেছে। আচ্ছা, এরপরে আমরা যে লাস্ট যে প্রশ্ন পড়ব, এই প্রশ্নটা ছিল ইবনে বতুতা, এই যে ইবনে বতুতার ভ্রমণ শিরোনামটির রচনাটি কেন তথ্যমূলক লেখা তা বলা যায়। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে ইবনে বতুতার ভ্রমণ শিরোনামের রচনাটি বৈশিষ্ট্য বিবেচনায় তথ্যমূলক লেখা। কারণ কি দেখো, আচ্ছা, কারণ লেখায় ইবনে বতুতা ও তার ভ্রমণ সম্পর্কে নানা তথ্য রয়েছে। তথ্যমূলকের মানে তথ্য থাকবে। 2 নাম্বার, এই রচনায় ইবনে বতুতার ভ্রমণ অনুসারে ধারাবাহিকভাবে নানা দেশ স্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপিত হয়েছে। আর 3 নাম্বার হচ্ছে তথ্যগুলোকে স্পষ্ট করার জন্য এখানে মানচিত্র দেওয়া হয়েছে যা তথ্যমূলক রচনার অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য বা অন্যতম বৈশিষ্ট্য। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না। এই ক্লাসগুলো তোমাদের যেহেতু 102 নাম্বার 2 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রথম পরীক্ষা তোমাদের ষান্মাসিক পরীক্ষার মধ্যে আছে, তাহলে আশা করি খুব শীঘ্রই তোমাদের এই ক্লাসগুলো দেখে তোমরা বই যারা এখনও বাকি আছে বইয়ে লিখে ফেলবা। ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না। আল্লাহ হাফিজ।